নির্বাচন হলে দেশের কিছু রাজনৈতিক দলের আর কোনো গুরুত্ব থাকবে না, এজন্য নির্বাচনের তারিখ এগিয়ে আসার বিষয়টি তাদের পছন্দ হয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার দিয়েছে তা দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা দলের নেতাদের। বুধবার সকালে রাজধানীতে দলের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হুঁশিয়ারি দেন, চাঁদাবাজি, দখলবাজি করলে ছাড় নয়। মির্জা ফখরুল বলেন, নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের কিছু রাজনৈতিক দলের আর কোনো গুরুত্ব থাকবে না বলেই জামাত মঙ্গলবার ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়নি। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। আর এখন আমাদের তরুণ নেতা যিনি আপনাদের স্বপ্ন দেখিয়েছেন, সফল হয়েছেন এই ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে, তিনি এখন আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন যে সম্পূর্ণ নতুন স্ট্রাকচারে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করব। অন্যদিকে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে নরসিংদী বিএনপি নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রুহুল কবির রিজভী। পরে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর যারা গায়েবী মামলা দিচ্ছে তাদের আইনের আওতায় আনতে হবে। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকার গঠিত হবে। সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার, তিনি সুস্পষ্ট ভাষায় যে কথাগুলি বলে এসছেন, আমার মনে হয় সেটিরই প্রতিফলন ঘটবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি 15 বছর সংগ্রাম করেছে। নিজেদের কর্মকাণ্ডে এই অর্জন যেন নস্যাৎ না হয়, সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান দলের নেতারা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন, রাষ্ট্রপতি নিয়োগ পদ্ধতি সহ আলোচনা নিয়ে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের তৃতীয় দিনের বৈঠক চলছে। মঙ্গলবারের বৈঠকে উপস্থিত না হলেও আজ যোগ দিয়ে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে সমর্থন জানিয়েছে জামায়াতে ইসলামী। একটি রাজনৈতিক দলের সাথে সরকারের যৌথ বিবৃতিকে নজিরবিহীন বলেও মন্তব্য করেছে দলটি। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংস্কার আলোচনায় প্রাধান্য পায় এনসিসি গঠনের প্রস্তাব। এছাড়াও আলোচনা হয় রাষ্ট্রপতির নিয়োগ পদ্ধতি এবং জেলা সমন্বয় কমিটি প্রতিষ্ঠার প্রস্তাবনা নিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর যৌথ বিবৃতিকে নজিরবিহীন আখ্যা দিয়ে এর প্রতীকী প্রতিবাদে মঙ্গলবার কমিশনের বৈঠকে যোগ দেয়নি জামাত। তবে নিরপেক্ষতা বজায় থাকার আশ্বাসে ফিরে এসেছে দলটি। এখানে বহুদলীয় গণতন্ত্রের 100-এরও বেশি দল আমাদের দেশে আছে, তাহলে তো এমন এক কালচার তৈরি হবে, উনি যার সাথে কথা বলেন একটা জয়েন্ট স্টেটমেন্ট করতে হবে। আমরা মনে করি এটা নজিরবিহীন ছিল এবং এটা প্রপার ছিল না। এতে অন্যান্য বাকি সকল দলেই কিছুটা বিব্রত হয়েছে। এনসিসি গঠন হলে সাংবিধানিক নিয়োগগুলো নিরপেক্ষ হবে জানিয়ে এর পক্ষে মত দিয়েছে জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন, কিছু ইসলামী দলসহ বেশিরভাগ দল। এক্সিকিউটিভ যার প্রধান বা প্রধানমন্ত্রী যে এইভাবে ক্ষমতার চর্চা করতে, সেটা অন্যায্য এবং অগণতান্ত্রিক। সেই সিস্টেম, সেই সংস্কৃতি থেকে আমাদের সরে আসতে হবে। সেটার জন্যই গণঅভ্যুত্থান, সেটার জন্যই সংস্কার, সেটার জন্য আজকের এত আলোচনা। সাংবিধানিক কমিশনের মাধ্যমে যাতে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়া হয়। আমরা এটাও বলেছিলাম যে সাংবিধানিক কমিশন সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয় করতে হবে। যারা এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সরকারের হস্তক্ষেপ ছাড়া, নির্বাহী বিভাগের হস্তক্ষেপ ছাড়া, যারা বিভিন্ন দিন দীর্ঘ সময় পর্যন্ত যারা আন্দোলন সংগ্রাম করেছে, তাদের অনেকে আজকে দেখলাম ভিন্ন স্বরে কথা বলছে। আর অন্য দলের নেতারা বলছেন, সাংবিধানিক কাউন্সিল গঠনের সময় এখন নয়, সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সুষ্ঠু নির্বাচন ইস্যুতে। এই মুহূর্তে আমাদের সামনে প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন। সেই জন্য যা যা করা দরকার সেটা করে একটা ভালো নির্বাচন করে ভালো পার্লামেন্ট করা দরকার। এর আগে বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, নির্বাহী কর্তৃপক্ষকে জবাবদিহি করার জন্য এবং ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণ ও ভারসাম্য বজায় রাখতে এনসিসি প্রয়োজন। এনসিসি বা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ব্যাপারে এক ধরনের মতামত এসছে, যেগুলোর পরিপ্রেক্ষিতে কিছু কিছু বিকল্প প্রস্তাব বা আলোচনার মধ্যে প্রস্তাবও তৈরি হয়েছে। সেগুলো আপনাদেরকে জানানো হয়েছে এবং আমরা আশা করছি যে এই বিষয়ে আজকে আলোচনায় আমরা বড় রকমের অগ্রগতি অর্জন করতে পারব। তবে বৈঠকের বিরতিতে বিএনপির পক্ষে কেউ কথা বলেননি। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।
যেমনটি জানাছিলাম, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের তৃতীয় দিনের বৈঠক নিয়ে জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত আছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, জানাবেন বৈঠক নিয়ে এখন পর্যন্ত কি কি তথ্য রয়েছে আপনার কাছে? সুরভি, বৈঠক চলছে, এটি হচ্ছে প্রথম কথা। আর একটি বিষয় যেটি জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সকালবেলাতেই যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে এই বৈঠক চলবে এবং বৈঠকটি শেষ হলেই আনুষ্ঠানিক যে সংবাদ সম্মেলন, যে বিস্তারিত যে তথ্য, সেই তথ্যগুলো কিন্তু জানানো হবে, এমনটা হচ্ছে মূল বিষয়। আর একটু বলে রাখি, যেটি খবরেই আপনি প্রচার করছিলেন, সেটি হচ্ছে যে মূলত জাতীয় সাংবিধানিক যে কাউন্সিল এনসিসি গঠনটি আজকে অন্যতম বেশি গুরুত্ব পেয়েছে আজকের এই আলোচনায়। সেখানে পক্ষে বিপক্ষে একটু মত আছে, সেটিও আপনি প্রচার করছিলেন। তো আমরা যতটুকু বুঝতে পারি এখন যে বৈঠক এরই মধ্যে বৈঠকটি শেষ হয়েছে, কারণ বাংলাদেশ টেলিভিশন বিটিভি সম্প্রচার করছে এই পুরো বৈঠকটি কয়েকদিন ধরে, নিশ্চয়ই আপনি জানেন। তো সেই জায়গা থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই এই যে জাতীয় ঐকমত্য কমিশনের যে সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, তিনি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন। সেই সঙ্গে অন্যান্য যে দলের নেতারা আছেন তারাও এখানে তাদের যে মন্তব্য বক্তব্য আজকের এই বৈঠকটি সেটি তারা এখানে তুলে ধরবেন। আরেকটি কথা একটু বলে রাখি যে আজকের বৈঠকের অন্যতম একটি বিষয় এখানে আমরা একটু চোখে পড়েছে আমাদের, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে বৈঠক চলাকালীন সময়ে আমরা দু একজন নেতাকে, বিশেষ করে সিপিবির পক্ষ থেকে, সেই সঙ্গে আমরা দেখেছি যে গণফোরামের একজন নেতা বা তার একটু অভিযোগ ক্ষোভ প্রকাশ করেছেন যে কথা বলা বা মতামত উত্থাপনের ক্ষেত্রে একটা বৈষম্য ছিল আজকের এই বৈঠকে, তাদের একটু ক্ষোভ প্রকাশ ছিল। তো নিশ্চয়ই সুরভি, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপির পক্ষ থেকে আজকের এই বৈঠকে যিনি ছিলেন স্থায়ী কমিটির সদস্য বিএনপির সালাউদ্দিন আহমেদ, তিনি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে বৈঠক থেকে তিনি বের হয়েছেন। অর্থাৎ তিনি এখন মধ্যাহ্নবিরতিতে আজকে বিএনপির পক্ষ থেকে কোনো মতামত দেওয়া হয়নি। তবে বৈঠক যেহেতু শেষ হলো সর্বোপরি আজকের দিনের, তো সেই জায়গা থেকে আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা জানাবো যে এখন অল্প কিছুক্ষণের মধ্যে কথা বলবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর আজকে তো সেটি আপনাদেরকে আমরা একটু জানানোর চেষ্টা করব। নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি, বিএনপির পক্ষে কথা বলছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। না বলে তাহলে পুরো আমি বলতে পারি। ভাই আপনারা কথা বললে সালাউদ্দিন ভাই বলবে কি করে? আপনারা কথা বলেন না, যেন সালাউদ্দিন ভাই বলুন। প্লিজ 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 ভাই, প্লিজ একটু চুপ করুন প্লিজ। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সারাদিন কষ্ট দিয়েছি, আমি দুপুরেও আসি নাই, কারণ আমাদের আলোচনা মধ্যাহ্নভোজের আগে প্রথম বিষয়টিও আমাদের শেষ করা যায়নি। সেই জন্য আমি মনে করলাম একসাথে বিকেলেই বলব। আজকে দুইটা বিষয়ে আলোচনা হয়েছে। একটা হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এটাকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামকরণ করেছেন ওনারা। এখানে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আরো অনেক সময় আলোচনা হয়েছে। জাতীয় সংসদের এলডি হলে সম্ভবত কয়েকবার আলোচনা হয়েছে। এনসিসির ধারণাটা সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে এসছে, বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের একটা প্রস্তাব, এবং সেই প্রস্তাবে বলা হয়েছে কিছু কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, অবশ্য ওনারা সবগুলোই সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এখানে এমবডিড করেছেন, যদিও কয়েকটা কমিশনের অস্তিত্ব অবশ্য এখন নেই। আমি দেখেছি 9 সদস্য বিশিষ্ট একটা সাংবিধানিক কাউন্সিলের ওনারা প্রস্তাব করেছেন, রাষ্ট্রপতির হেডেড বাই প্রেসিডেন্ট, এবং এখানে প্রাইম মিনিস্টার, বিরোধী দলীয় নেত্রী, নিম্ন কক্ষের স্পিকার, উচ্চ কক্ষের স্পিকার, প্রধান বিচারপতি, বিরোধী দল কর্তৃক মনোনীত ডেপুটি স্পিকার। আমরা অবশ্য প্রস্তাব আগেই করেছি যে 2 হাউজেরই ডেপুটি স্পিকার
বিরোধী দলের পক্ষ থেকে একজন করে হবেন, সেই হিসেবে 2 জন এবং উভয় হাউসের মধ্য থেকে একজন। সেটা কিভাবে নির্বাচিত হবে এখানে বিস্তারিত বলা আছে। মোট সদস্য সংখ্যা 9 জনের এই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের, তাদের পাওয়ার অ্যান্ড ফাংশন বলা আছে যে তাদের দায়িত্ব কি হবে। তবে এই সাংবিধানিক কাউন্সিল যখন প্রধান উপদেষ্টা নিয়োগ হবে না, পার্লামেন্ট ডিজলভ হবে, তখন পর্যন্ত এটা বহাল থাকবে। আবার যদি পার্লামেন্ট না থাকে, প্রধান উপদেষ্টা যখন নিয়োগ হয়ে যায়, তখন মাত্র 5 জনের একটা কমিটি হয়। সেই জায়গায় প্রধান উপদেষ্টা এবং আর 2 জন উপদেষ্টা, চিফ জাস্টিস এবং প্রেসিডেন্টের নেতৃত্বে, সেই জায়গায় থাকবে 5 জন এবং তাদের দায়িত্ব এবং সময় থাকবে, দায়িত্ব একই থাকবে, সময় থাকবে পরবর্তী প্রাইম মিনিস্টার না আসা পর্যন্ত। আমরা কেন এর ধারণার সাথে একমত হতে পারিনি সেটা আগেও বর্ণনা করেছি, এখনো বলি। এইরকম একটি কর্তৃপক্ষ যেটা প্রস্তাব করা হয়েছে, তাদের যে ফাংশনসগুলো, তাদের যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে, সেগুলো এখন নির্বাহী বিভাগ কর্তৃক হয়, বিভিন্ন আইনের মাধ্যমে হয়, সাংবিধানিক বিভিন্ন প্রভিশনের মধ্য দিয়ে হয়। যেমন আপনারা দেখবেন নির্বাচন কমিশনের চিফ ইলেকশন কমিশনার এবং ইলেকশন কমিশনার সবাই, অ্যাটর্নি জেনারেল, সরকারি কর্ম কমিশন মানে পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন, এটা অবশ্য সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, এটা হচ্ছে স্ট্যাটিউটরি অর্গান। মানবাধিকার কমিশন প্রধান, এটাও তা একই সাংবিধানিক প্রতিষ্ঠান বলে আমার মনে হয় না। স্থানীয় সরকার কমিশন, এটা অবশ্য অস্তিত্ব নাই, এটা নতুন করে তারা প্রস্তাব করেছে যদি কমিশন হয়। আর প্রতিরক্ষা বাহিনী সমূহের প্রধান এবং আইনের দ্বারা অন্য যে কোনো পদে নিয়োগ, এই হচ্ছে তাদের প্রস্তাবিত দায়িত্ব ক্ষমতা। আর এই এনসিসি বডিটা রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তীকালীন সরকার, বা এখন তো আমরা বলতে পারবো তত্ত্বাবধায়ক সরকার, যেহেতু কনস্টিটিউশনাল এটা কোর্টের, হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রায়, তবে একটা রিভিউ বাকি আছে, তখন এটা কেয়ারটেকার সরকারই হবে। তো কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টার নামও এই এনসিসি রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবে। তাহলে এর পরেও আছে সংবিধান দ্বারা অন্যান্য নির্ধারিত কার্যাবলী তারা সম্পাদন করবেন এবং আইনসভা, পার্লামেন্ট যদি তাদেরকে আরো অতিরিক্ত দায়িত্ব দেয় তাও করবেন। তো দিস আর দি পাওয়ার অ্যান্ড ফাংশন। এইটা আমরা প্রশ্ন করতে পারি বা আপনারাও প্রশ্ন করতে পারেন, এত দায়িত্ব, এত ক্ষমতা, এত নিয়োগ, কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? জবাবদিহিতা আছে? নাই। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। আরেকটা কথা হচ্ছে, এই ফাংশনগুলো সেপারেট করে আরেকটা অর্গান সৃষ্টি করার মধ্য দিয়ে কিন্তু একটা ইমব্যালেন্স সৃষ্টি করা হবে। এবং সেটার যুক্তি হিসাবে অনেকে বলছেন, ওনারা যারা প্রস্তাব করেছেন তারা বলছেন যে অতীত অভিজ্ঞতায় বলে যে এগুলো প্রধান নির্বাহী কর্তৃক নিয়োগের ফলে রাষ্ট্রের মধ্যে একটা অ্যানার্কি সৃষ্টি হয়, এটা অনেকে বলে, কিন্তু ব্যাপারটা ওইখানে নয়। আমরা কেউ হুয়েরার হয়েছে বলেই পুরা পার্লামেন্টকে তো বিলুপ্ত করতে পারবো না। বৃহস্পতিবারের মধ্যে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল করা না হলে রবিবার থেকে বৃহত্তর ও কঠোর কর্মসূচির ডাক দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল শেষে 6 নম্বর ভবনের নিচতলায় সমাবেশ থেকে নেতারা কর্মসূচি ঘোষণা করেন। এর আগে সচিবালয়ে বিভিন্ন ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা। ফ্যাসিবাদের দোসররা এখনও সচিবালয়ে অবস্থান করছেন দাবি করে অবিলম্বে তাদের বের করে দেওয়ারও দাবি জানানো হয়। শিষ্টাচার, সভ্যতা ও ভদ্রতা বজায় রেখেই আন্দোলন করা হচ্ছে বলেও দাবি করেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। বিতর্কিত এবং কারো অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। এসব দুর্বিসন্ধিমূলক এবং বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী যেসব কর্মকর্তাকে আমরা চিহ্নিত করব, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি আজকের দিনের মধ্যে আইন প্রত্যাহার করা না হয়,
তাহলে বিভাগীয় সম্মেলন এর চেয়ে আরো কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করবো, কল্পনা করতে পারবেন না। ঝড় বৃষ্টি উপেক্ষা করেও আন্দোলন স্লোগানে উত্তাল নগর ভবন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানো এবং ৩ উপদেষ্টার পদত্যাগের দাবিতে আজও অবস্থান কর্মসূচিতে সমর্থকরা। ইশরাকের অভিযোগ, আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে সরকার। বৃষ্টি উপেক্ষা করেই মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া সহ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ ৩ উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন ইশরাক সমর্থকরা। আজও তালা ঝুলছে নগর ভবনে। নাগরিক সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন নাগরিকরা। নির্বাচিত মেয়র হিসেবে গ্যাজেট প্রকাশিত হবার পরও কেন ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না দায়িত্ব, সে প্রশ্নই করছেন সমর্থকেরা। ইশরাক ভাইয়ের শপথ গ্রহণের জন্য তারা দিচ্ছে না, কেন দিচ্ছে না? এই তালবাহানা কেন করছে? আজকে আমাদের আসিফ মোহাম্মদ সাহেবের খামখেয়ালিপনা, ওনার কালক্ষেপণের জন্য আজকে এই জনদুর্ভোগ। ওনার মেয়াদ থাকাকালীন হাইকোর্ট রায় দিয়েছে, তো তার শপথ কেন পড়ানো হলো না? এই রায়টারে কালক্ষেপণ করতেছে যাতে রংপুরবাসীর অসুবিধা হয়, নির্বাচন যাতে দেরি করে করতে পারে তারা। দুপুরে আন্দোলনস্থলে আসেন ইশরাক হোসেন। তার অভিযোগ, আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে সরকার। এছাড়া স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে শিশু উপদেষ্টা বলে কটাক্ষ করে বলেন, তার সাথে কথা বলাটাই নিজেদের অবমাননা করা। ক্রমাগত এই বর্তমান সরকারের পক্ষ থেকে তারা ষড়যন্ত্র করে চলেছে প্রতিনিয়ত, কিভাবে আমাদের এই আন্দোলনকে দমানো যায়, কিভাবে আমাদের এই আন্দোলনকে বিতর্কিত করা যায়, কিভাবে জনগণের সামনে ভুলভাবে আমাদের কার্যক্রম উপস্থাপন করে আমাদেরকে কোনোভাবে দমানো যায় কিনা। পরে দক্ষিণে মশক নিধন কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। মাহফুজা বৃষ্টি, ডিভিসি নিউজ, ঢাকা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কথা জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শাহরিউল কবির খান। সন্ধ্যা ৬টায় গুলশানের বাসা থেকে বসুন্ধরা আবাসিক এলাকার ওই হাসপাতালে যাবেন বেগম খালেদা জিয়া। লন্ডনে প্রায় ৪ মাস চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন এই সাবেক প্রধানমন্ত্রী। গত ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বেগম খালেদা জিয়া। পরে তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। ১৭ দিনের ক্লিনিক পর্ব শেষে ছেলে তারেক রহমানের বাসায় রেখে চিকিৎসা দেয়া হয় বেগম খালেদা জিয়াকে। দায়িত্ব পালন করতে গিয়ে জনবিচ্ছিন্ন না হতে এসএসএফ এর প্রতি আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ঝুঁকি বিবেচনা করেই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে, আর দায়িত্ব পালনের সময় রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকতে হবে। চৌকস ও সুপ্রশিক্ষিত বাহিনী হিসেবে ১৯৮৬ সালে যাত্রা শুরু করে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। এরপর থেকে ভিভিআইপি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে সংস্থাটি। বুধবার সংস্থাটির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি সংস্থাটিকে বিশ্বের সাথে প্রতিযোগী হিসেবে তৈরি হবার আহ্বান জানান। এটা হলো স্পেশাল ফোর্সের একটা নিজস্ব দায়িত্ব আছে, সেটা পালন করবো, অবশ্যই করবো, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ওটাও মনে রাখতে হবে এই দায়িত্ব পালন করার ঘটনা না ঘটতে পারে, ঘটার সম্ভাবনা ক্ষীণ, কিন্তু প্রস্তুতি হবে আমাদের বিশ্ব সর্বোচ্চের পর্যায়ের মধ্যে। তো সেটাই আনন্দের জিনিস আজকে যারা আমরা আমাদের এই স্পেশাল সিকিউরিটি ফোর্সেসের মধ্যে আছেন, তারা সে বিশ্ব প্রস্তুতিতে, বিশ্ব মানে আমরা কোথায় আছি সেটার যাচাই করে এবং সেই প্রস্তুতি মানসিকভাবে তৈরি থাকা। আমরা শুধু জাতীয় অলিম্পিকে খেলতেছি না, আমরা বিশ্ব অলিম্পিকও খেলতেছি। এসএসএফকে রাজনৈতিক মতাদর্শের বাইরে গিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রাষ্ট্র ঘোষিত ভিআইপিদের নিরাপত্তা প্রদানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। বর্তমান পরিস্থিতিতে শতভাগ নিরাপত্তা নিশ্চিত কঠিন, তাই এসএসএফকে ঝুঁকি পর্যালোচনা করে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তি ও তথ্য আদান প্রদান খুব সহজ হবার কারণে নিরাপত্তা হুমকির ধরন ও প্রকৃতি দ্রুত পরিবর্তনশীল। আমি আশা করি এসএসএফ নিয়মিত বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি পর্যালোচনা করবে এবং সেগুলি মোকাবেলা করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করবে।
দায়িত্ব পালন করতে গিয়ে এসএসএফকে জনবিচ্ছিন্ন না হয়ে জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধন তৈরির তাগিদ দেন প্রধান উপদেষ্টা। জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের প্রতিফলন নেই প্রস্তাবিত বাজেটে। এমনকি সরকার যে 6টি সংস্কার কমিশন করেছে তাদের সুপারিশ বাস্তবায়নেরও চেষ্টা নেই। রাজধানীর একটি হোটেলে সিপিডির বাজেট পরবর্তী বহুপক্ষীয় আলোচনায় এসব কথা উঠে এসেছে। আলোচনায় অংশ নিয়ে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ জানান, অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা থাকলেও আশা ভঙ্গ হয়েছে। বাজেট পরবর্তী বহুপক্ষীয় অংশীজনের বৈঠকের আয়োজন ছিল বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের। গত 5 বছরের পর্যালোচনায় প্রতি বছর দেশের মোট জনগোষ্ঠীর মধ্যে বহু স্তরের প্রান্তিক জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ, কিন্তু তারাই অবহেলিত থাকছে। অবহেলিতরা কি পেয়েছে আজকের বিষয়গুলো যদি চিন্তা করি, প্রবাসী শ্রমিক, দেশের শ্রমিক, কৃষক শ্রমিক, দলিত সহ বিভিন্ন ধরনের পেশাজীবী, নারী, লিঙ্গীয় বৈচিত্র্যের মানুষ, তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষই আসলে অবহেলিত। অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা থাকলেও আশাভঙ্গ হয়েছে প্রস্তাবিত বাজেটে। এরকম একটা বাজেট চাই যেটা আমাকে সেফটি নেট থেকে আমাকে সিকিউরিটিতে প্র্যাকটিক্যালি নিবে। আমার নিরাপত্তা চাই, জীবন মানের নিরাপত্তা চাই, রুটি রুজির নিরাপত্তা। এবারের বাজেটও কিন্তু আসলে আমাদেরকে খুবই হতাশ করেছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে 50 টাকা আমাদের বাড়ানো হয়েছে ভাতায়। আমি যতদূর জানি যে সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হবে 10 থেকে 15%। কেন? মনে হচ্ছে তো ওনারাই সবচেয়ে বেশি অবহেলিত। বিগত সরকারের ধারাবাহিকতায় এবারের বাজেট প্রস্তাব, অথচ অনেক পরিবর্তনের সুযোগ ছিল। ছাত্র জনতার অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, যেই চাওয়াগুলো ছিল, সেই চাওয়াগুলোর প্রতিফলন আমরা দেখতে পাইনি। এবং বৈপ্লবিক একটি সংবিধান যেমন আমরা চাই, বৈপ্লবিক একটি এই অর্থনৈতিক বাজেটও আমরা চেয়েছিলাম। পুরো বাজেটে আমরা একটা ইনোভেটিভ পলিসি, নিউ প্রোগ্রাম পাই নাই। আমাদের প্রত্যাশা ছিল গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা নতুন নতুন প্রোগ্রাম দেখব। জুলাই গণ অভ্যুত্থানের প্রতিফলন বাজেটে না থাকার কারণ নিয়ে প্রশ্ন তোলেন গবেষকরাও। দের অবদানের ফলে যে সরকার ক্ষমতায় এসছে, তারা এটাকে কেন ধারণ করতে পারলো না? আজকে বাজেট হয়ে যাওয়ার পরে এই হায় হুতাশের চেয়ে আমাদের এর চেয়ে অনেক বেশি আগের থেকে সচেতন হয়ে এটাকে নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত ছিল। সেই দিক থেকে আমরা ব্যর্থ হয়েছি। আমরা নাগরিক সমাজ। অর্থনীতিবিদরা বলছেন, বিদ্যমান বাস্তবতায় বাজেটে পরিবর্তনের সূচনা করতে পারত অন্তর্বর্তী সরকার, যার উপর ভিত্তি করে পরবর্তী নির্বাচিত সরকারকে জবাবদিহি করা সম্ভব হতো। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। এবার দেখবেন CSRM এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নারায়ণগঞ্জ জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে 2500 উপজেলা। সেখানে সাধারণ মানুষের যে সমস্যা, সেই সমস্যার মধ্যে মূল যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে তার মধ্যে ডাকাতি, চাঁদাবাজি এবং কি যানজট সহ বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত বাসিন্দারা। তাই তারা কথা বলার জন্য, তারা জানানোর জন্য আসলে আমাদের সঙ্গে যুক্ত আছেন। তাদের সঙ্গে আসলে কথা বলে জানার চেষ্টা করব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিবিসি এক্সপ্রেসের। একটু জানতে চাই যে আপনাদের এই 2500 উপজেলায় কোনো অভিভাবক নেই, একদম নাগরিক সুবিধা থেকে আপনারা বঞ্চিত। বিশেষ করে ডাকাতির কবল এলাকা বলা হয়, এরপর মাদকের একটা সরবরাহের একটা কেন্দ্র বলা হয়, বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত। কোনটা আসলে মূলত সমস্যা বলে মনে করছেন? জি, 2500 মাদকের একটা বড় একটা এরিয়া। এখানে অনেক মাদক সেবন করা হয়, তারপরে নদীপথে অনেক মাদকের দিকে দিয়ে চালান করা হয়। তারপর আরেকটা সমস্যা হইতেছে ডাকাতের একটা বড় সমস্যা। 2500 সন্ধ্যার পরে মানুষ, বিশেষ করে যারা গাড়ি চালায়, ওদের গাড়ি নিয়ে যাইতেছে, অতর্কিত হামলা করতেছে অনেক জায়গায়। আরেকটা সমস্যা হইতেছে 2500 এখন মানে মেয়র নেই কোনো, 2টা পৌরসভা একেবারেই জনগণের জন্য মানে ওই নাগরিক সেবা পাইতেছে না। আপনার কাছে জানতে চাই শিক্ষা ব্যবস্থাটা আসলে কেমন, বা কোনো ধরনের উন্নত শিক্ষা ব্যবস্থা আছে কিনা এই উপজেলায়? জি, আসলে আমাদের 2500 এটা আমাদের বলতে পারি আমরা একটা কৃষি প্রধান আর কি একটা উপজেলা, কিন্তু এখানে দেখা যায় ওই রকম ভাবে আমাদের কৃষির তেমন একটা, কৃষি তো হলো মৌসুম ভিত্তিক। তো মৌসুমের পরে আমরা এই যে কৃষকগুলো আছে বা গরিব দরিদ্র যারা আছে তারা কাজ করতে পারে না। তো আমার মনে হয়
আমাদের এখানে যদি সরকারিভাবে কোনো কারিগরি শিক্ষার কিছু থাকতো, যেরকম একটা পলিটেকনিক সরকারি থাকতো, তো দেখা যায় আমরা যে কৃষি নির্ভর ওইখান থেকে উঠে এসে কিছু কর্মসংস্থান খুঁজতে পারতাম আমরা। যাতায়াত ব্যবস্থা প্লাস ওইখানে আছে আমাদের গ্যাস, কারণ একটা শিল্প কারখানা বন্ধ হওয়ার জন্য সবচেয়ে বড় কারিগর হচ্ছে গ্যাস, কিন্তু আমাদের এখানে গ্যাস একদম নাই বললেই চলে, যার কারণে আমাদের শিল্প কারখানা নাই, আমাদের কর্মসংস্থানটা খুবই দুর্বল। তারপর আমাদের ঢাকার পার্শ্ববর্তী অবস্থা থাকা অবস্থায় আমাদের এখানে দেখা যাচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় নাই, পুরোটা জেলার মধ্যে আমাদের কোনো একটা বিশ্ববিদ্যালয় নাই বা উন্নত